রহমানির রহিম। আজ 29শে ডিসেম্বর 2020 সাল। আমি আমার নিজের একটি চ্যানেল তৈরি করেছি। চ্যানেলটির নাম গুরুবিদ্যা টিচিং। প্রথমে আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে এমফিল ডিগ্রি অর্জন করেছি। এখন বর্তমানে পিএইচডিতে অধ্যয়নরত আছি। তো এই ইউটিউব চ্যানেলটা গুরুবিদ্যা টিচিং নামে করেছি। এই গুরুবিদ্যা টিচিংয়ে আমি মেনলি নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য কেমিস্ট্রির বেসিক জিনিসগুলো আমি খুব সহজভাবে তোমাদের মাঝে আমি উপস্থাপন করবো। আশা করি খুব ভালোভাবে বুঝবে। আর একটা কথা আমি বলিনি যে আমার 4টা বই আছে আমার নিজের লেখা। সেই বইগুলো হচ্ছে রসায়ন গুরুবিদ্যা 1। বইগুলো আমি দেখাতে চাই। এটা হচ্ছে রসায়ন গুরুবিদ্যা 1। এই বইতে নবম, দশম শ্রেণী এবং একাদশ, কিছু অংশ একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য বেসিক রসায়নের কিছু বিষয়গুলো আছে অত্যন্ত সহজভাবে, যেগুলো ছেলেপেলে বোঝে না বা শিক্ষার্থীরা বোঝে না যে এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো। হ্যাঁ, যেটা নোট বইতে নাই সেইগুলো আমার এই বইটা আমি খুব সহজভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই বইটা সারা বাংলাদেশেই পাওয়া যায়, সব লাইব্রেরিতে। 50টা জেলায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই বইটা কিনলে রসায়ন যে বেসিক বিষয়গুলা তোমরা অত্যন্ত সহজভাবে বুঝতে পারবে। রসায়ন গুরুবিদ্যা 1। যেমন আরেকটা বই আছে রসায়ন গুরুবিদ্যা 2। এটা নবম, দশম শ্রেণীর অর্ধেক অংশ আছে, আর বাকি অর্ধেক অংশ আছে একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য। সবই কিন্তু রসায়নের বেসিক বিষয়ের উপর লেখা, খুব সহজ এবং সাবলীলভাবে লেখা। আর একটা বই আছে 3 নম্বর বই, পদার্থ গুরুবিদ্যা 1 বইটা। এটা নবম, দশম শ্রেণীর মেনলি যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের উপরে লেখা এবং সহজ সাবলীলভাবে লেখা বেসিক বিষয়গুলো। আমার 4 নম্বর বইটা হচ্ছে পদার্থ গুরুবিদ্যা 2। এই পদার্থ গুরুবিদ্যা 2ও নবম, দশম, শুধু নবম, দশম শ্রেণীর জন্য পাঠ্য বইয়ের আলোকে যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপর সহজভাবে লেখা, খুব সহজভাবে লেখা। আশা করি তোমরা বইগুলো কিনবে। আর তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে তোমরা যে জেলায় আসো সেই জেলায় খোঁজ করবে, লাইব্রেরিতে বইগুলো পাবে। আমি বইয়ের আলোকেই এখন আলোচনা করব। প্রথমে রসায়নের যে ছোট বিষয়গুলা, খুব সহজ বিষয়গুলা থেকে শুরু করব এবং ধীরে ধীরে আমি কঠিন বিষয়ের দিকে যাব। তোমরা রেগুলার আমার এই চ্যানেলটি দেখবে, সাবস্ক্রাইব করবে। আমি তাহলে খুব খুশি হব। যদি পছন্দ হয় আমার ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে দিবে। তো প্রথমে আমি তোমাদের দেখাতে চাই যে পরমাণু কি, একটি পরমাণুর কিভাবে গঠিত থাকে, অর্থাৎ পরমাণুর গঠন কেমন। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ লেখাগুলো। একটু লেখাগুলো দেখে নাও যে আমি আসলে কিসের উপর আলোচনা করছি। আসলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। একে ভাঙা যায় না। আমি যে পরমাণু কি সংক্ষিপ্তভাবে বললাম যে পরমাণু হলো মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা কণা। একে আর ভাঙা যায় না।
মানে পরমাণু হচ্ছে একটা মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তোমরা লক্ষ্য করো যে হাইড্রোজেন একটা পরমাণু, এই পরমাণু কিন্তু আমি আর ভাঙতে পারবো না। অর্থাৎ এই হাইড্রোজেনকে কি আমি আর কোনো ভেঙে অন্য কোনো আর কোনো মৌল আনতে পারবো না। মানে হাইড্রোজেন শুধু একটাই আছে, এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন নাই, এখানে একটা হাইড্রোজেন আছে। অর্থাৎ এই হাইড্রোজেনকে আমি আর ভাঙতে পারবো না, অর্থাৎ এটা পরমাণু। অক্সিজেনকে শুধু ভাঙলে অক্সিজেন একটা অক্সিজেনে পাওয়া যাবে, এখানে কিন্তু কোনো দুইটা অক্সিজেন নাই। অর্থাৎ এই অক্সিজেনকে আমরা ভাঙতে পারবো না। নাইট্রোজেনকে আমরা ভাঙতে পারবো না। অর্থাৎ এইগুলা সবই পরমাণু। এবং তোমরা মনে রাখবে যে পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে, সে 118টি মৌলই কিন্তু আসলে পরমাণু। যেমন এখানে একটু বলে দিই, যেমন হাইড্রোজেন H2, এটা কিন্তু অণু। কেননা হাইড্রোজেনকে কিন্তু আমি ভাঙতে পারি। H2 একটা অণু, এই অণুকে ভাঙলে কিন্তু আমি দুইটা হাইড্রোজেন পাচ্ছি। মানে H2 একটা অণু, এই H2কে আমি ভেঙে দুইটা আলাদা হাইড্রোজেন পাচ্ছি, এই জন্য H2 কিন্তু একটা অণু। কিন্তু এই হাইড্রোজেন সিঙ্গেল যেটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আছে, এটা কিন্তু পরমাণু, এটাও পরমাণু। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে অণু আর পরমাণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে মৌলিক পদার্থের বৃহত্তম অংশ। অর্থাৎ দুই বা ততোধিক পরমাণু মিলেই আসলে অণু হয়। আর পরমাণুকে আমরা ভাঙতে পারবো না, কিন্তু অণুকে আমরা ভেঙে দুই বা ততোধিক পরমাণু পাবো। এখন তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি বোর্ডে লিখতেছি। একটি পরমাণুর গঠন, পরমাণু কি এটা আমরা জানলাম। আর একটি পরমাণুর কিভাবে গঠিত থাকে, অর্থাৎ একটা পরমাণু কিভাবে তার গঠন হয়। একটা পরমাণুকে আমরা ভাঙতে না পারলেও ওই পরমাণুর কিন্তু 3টি মৌলিক কণিকা থাকে। অর্থাৎ একটা পরমাণুর নিজস্ব 3টি মৌলিক কণিকা থাকে। সেই মৌলিক কণিকাগুলো হলো ইলেকট্রন, 2 নম্বর প্রোটন, 3 নম্বর নিউট্রন। একটি পরমাণুর 3টি মৌলিক কণিকা থাকবে। একটা পরমাণুকে আমরা ভাঙতে পারবো না, যে ওই একটা পরমাণু ভেঙে যে আরো একের অধিকে যে আমি একটা মৌল পাবো সেটা হবে না। কিন্তু একটা পরমাণুর মৌলিক কণিকা থাকবে 3টা। সেটা হচ্ছে একটা ইলেকট্রন, 2 নম্বর প্রোটন, 3 নম্বর নিউট্রন। ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক হচ্ছে পি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, নিউট্রনের প্রতীক হচ্ছে এন। ইলেকট্রনের প্রতীক আমরা এইভাবে চার্জ দিয়েও লিখতে পারি। প্রোটনের প্রতীক আমরা পি, এখানে +1 উপরে 1 দিতে পারি। নিউটনের প্রতীক হচ্ছে এন, উপরে 1। তো ইলেকট্রনের প্রতীক ই আমরা দেখছি, ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক পি এবং নিউটনের প্রতীক এন। কিন্তু এখানে অন্যভাবে প্রতীক হিসেবেও আমরা চার্জ এবং ভর সংখ্যা দিয়ে আমরা লিখতে পারি। ইলেকট্রনের চার্জ আমরা জানি, ইলেকট্রনের চার্জ তো মনে রাখো যে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এই জন্য ইলেকট্রনের চার্জ আমরা -1 ধরেছি। প্রোটনের চার্জ ধনাত্মক, মনে রাখতে হবে, এই জন্য +1। এই চার্জগুলো বামে লিখতে হয়। আর এটা হচ্ছে ভর।
প্রোটনের ভর। এখানে প্রোটনের ভর 1, এখানে ইলেকট্রনের ভর 0, এখানে নিউট্রনের লক্ষ্য করো এটা চার্জ, বাম পাশে এটাকে আমরা চার্জ মনে করব। তাহলে দেখো ইলেকট্রনের চার্জ -1, ভর 0, প্রোটনের চার্জ +1, ভর 1, নিউট্রনের চার্জ 0 এবং নিউটনের ভর আমরা 1 ধরছি। ভর সবসময় একটা মৌলের উপরে থাকবে বামে, আর চার্জ থাকবে নিচে বামে। তো তোমরা এই ক্ষেত্রে মনে রাখবা যে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, আর নিউটনের কোনো চার্জ থাকে না। আমি আবার বলি, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হবে, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, নিউটনের চার্জ কোনো চার্জ নাই, চার্জবিহীনের কোনো চার্জ থাকে না, অর্থাৎ ধনাত্মক চার্জও না ঋণাত্মক চার্জও থাকে না, এই জন্য আমি এখানে 0 দিয়েছি। এবং একটা মৌলের ভর তার উপরে থাকবে, এই জন্য আমি এখানে ভর দিয়েছি, আর এখানে এটা চার্জ। বোঝা যাচ্ছে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক আর ভর 0, প্রোটনের চার্জ ধনাত্মক, ভর 1, নিউটনের চার্জ 0 মানে কোনো চার্জ নাই এবং ভর 1। তো এতটুকু তোমরা দেখে নাও। এবার আবার বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি এটা সব মুছে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা পরমাণুর 3টি মৌলিক কণিকা থাকে, যদিও পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরমাণুর 3টা মৌলিক কণিকা থাকবে। একটা পরমাণুকে যদি আমি একটা গোলাকার আকৃতি হিসেবে দেখাই, তাহলে যেমন আমি একটা হাইড্রোজেন মৌল, এই হাইড্রোজেন পরমাণু কীভাবে গঠিত হয় তার শেপে যদি আমি গোলাকার আকারে দেখাই, তো হাইড্রোজেনের 3টা মৌলিক কণিকা কোথায় কোথায় অবস্থান করবে? ওই হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কোথায় কোথায় অবস্থান করবে? আমরা নিয়ম অনুযায়ী আমরা জানি, বই পড়ে দেখছি এবং গবেষণা দেখা গেছে যে একটা পরমাণু, হাইড্রোজেনের পরমাণু ধরতেছি যে এটা গোলাকার আকৃতি, তো হাইড্রোজেন এটা কেন্দ্র, এটাকে আমরা কেন্দ্র বলি। যদি কোনো লেখা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, বা কোনো যদি সমস্যা হয় আরও তোমাদের জন্য দেখা অসুবিধা হলে বা লেখা যদি বুঝতে না পারো তাহলে আমার কমেন্টে জানাবা, পরবর্তীতে আমি এটা সংশোধন করে দেবো। যেহেতু আমার প্রথম এটা ইউটিউব চ্যানেলের প্রথম ক্লাস, তো একটু সমস্যা হতেই পারে। আশা করি সবাই তোমার সুন্দর দৃষ্টি দেখবা। এটা কেন্দ্র, এই কেন্দ্রে থাকবে, পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। আর এর বাইরে যে কক্ষপথ, এটাকে কক্ষপথ বলা আছে, এই কক্ষপথ এটাকে বলা হয় কক্ষপথ। এরকম পরমাণুর বাইরে, কেন্দ্রের বাইরে একের অধিক কক্ষপথ থাকে, একটা, দুইটা বা তিনটা। আমি এখানে 2টা কক্ষপথ দেখাইছি। 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। এই কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তাহলে আমরা বুঝলাম যে একটা পরমাণুর নিউক্লিয়াসে একটা পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে কক্ষপথে ইলেকট্রন সে ঘুরে বেড়ায়। তো আমার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বডির দিকে লক্ষ্য করো, যে প্রোটন আর নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকছে কেন, আর ইলেকট্রন বাইরে কক্ষপথে কেন? প্রোটনটাও তো বাইরে কক্ষপথে থাকতে পারত। আসলে তোমরা এক্ষেত্রে মনে রাখো যে ইলেকট্রনের ভর খুবই কম, আর প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় বেশি। আমি একটু পরে বলবো যে ভর কার কত, আমি লিখে দিব। তো এই জন্য প্রোটনের ভর যেহেতু বেশি, এই জন্য কক্ষপথে সে ঘুরতে পারে না, এই জন্য প্রোটন পরমাণুর কেন্দ্রে থাকে। এবং আমরা এটাও জানি যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলে একটা পরমাণুর ভর সংখ্যা। এবং আমরা জানি যে একটা পরমাণুর ভর তার কেন্দ্রে অবস্থান করে, এটা কেন্দ্রে। তো এই কেন্দ্রকে আমরা নিউক্লিয়াসও বলতে পারবো। নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রকে আমরা নিউক্লিয়াস বলছি। এবং একটা নিয়ম তোমরা মনে রাখো যে একটা পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে অবস্থান করে। দেখো এই যে কেন্দ্র, বডির দিকে আবার লক্ষ্য করো,
কেন্দ্রে অবস্থান করছে। তো নিউক্লিয়াস একটা পরমাণুর ভর, সমস্ত ভর তার নিউক্লিয়াসে অবস্থান করে। তো অবশ্যই এটা আমরা বুঝতে পারছি যে ভর সংখ্যা মানেই আসলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। এই প্রোটন, একটা পরমাণুর প্রোটন এবং নিউট্রন যোগ করলে ভর পাওয়া যায়। যেহেতু প্রোটন আর নিউট্রন একটা পরমাণুর কেন্দ্রে থাকে, তাহলে আমরা এটা বলতে পারি যে একটা পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে এবং নিউক্লিয়াসে অবস্থান করে। এখন তোমরা এটা জিনিস জেনে রাখো, কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে প্রোটন কেন বাইরে থাকে না কক্ষপথে, ইলেকট্রন কেন বাইরে থাকে। তো এখন এইদিকে লক্ষ্য করো, বোর্ডের এইদিকে, এখানে লক্ষ্য করো যে আমরা যদি প্রোটনের ভর 1 ধরি, তাহলে নিউট্রনের ভর 1। আমরা প্রতীকে এর আগে দেখেছিলাম যে এভাবে লিখছিলাম যে ইলেকট্রন 0, -1, প্রোটন 1, 1 এভাবে ধরছিলাম। তাহলে অর্থাৎ এটা আমরা ভর সংখ্যা, এটা ভর সংখ্যা, এটা ভর। তাহলে প্রোটনের ভর 1, নিউট্রনের ভর যদি আমরা 1 ধরি, তাহলে ইলেকট্রনের ভর হবে 1/1837। অর্থাৎ তুমি দেখো যে কেন ইলেকট্রন বাইরে কক্ষপথে করে, অর্থাৎ ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1837 ভাগের 1 ভাগ। অর্থাৎ প্রোটনের ভর বেশি, বোঝা যাচ্ছে, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1837 গুণ বেশি। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রোটনের ভর যদি 1 হয়, তাহলে ইলেকট্রনের ভর 1 ভাগের 1837 ভাগ, না 1837 ভাগের 1 ভাগ ইলেকট্রনের ভর। অর্থাৎ বুঝতে পারছো যে প্রোটনের ভর এখানে অনেক বেশি, ইলেকট্রনের ভর সেই তুলনায় প্রোটনের ভরের তুলনায় 1837 ভাগ কম। এই জন্য ইলেকট্রনটা বাইরে কক্ষপথে ঘুরে এবং একটা মৌল যখন আয়নিত হয় বা চার্জিত হয়, আয়নিত হয়ে যায়, তখন কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে, কখনো প্রোটন ত্যাগ করবে না। কেননা প্রোটন তো ভারী, সে তো বাইরে কেন্দ্র থেকে বাইরে আসতে পারবে না। আর ইলেকট্রন হালকা বলেই, পাতলা বলেই, তার ভর কম বলেই একটা মৌল যখন চার্জিত হয় বা আয়নিত হবে, তখন কিন্তু সে ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, তোমাদের অনেকে কোশ্চেন করবে যে একটা মৌল কেন যখন আয়নিত হয় বা চার্জিত হয় তখন ইলেকট্রন ত্যাগ করে, কেন প্রোটন কেন ত্যাগ করে না? তখন তোমরা বলবে যে প্রোটনের ভর অনেক বেশি, ইলেকট্রনের ভর অত্যন্ত কম। এখানে দেখাইছি যে প্রোটনের ভর যদি 1 ধরি, তাহলে ইলেকট্রনের ভর হবে 1837 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তার মানে ইলেকট্রন কত হালকা। এই জন্য একটা পরমাণু যখন আয়নিত হয় তখন সে ইলেকট্রন ত্যাগ করে, প্রোটন ত্যাগ করে না। তোমরা বোর্ডের দিকে আরেকবার চোখ বুলিয়ে নাও যে আমি বলেছিলাম যে একটা পরমাণুর মূল কণিকা 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘোরে। এবং প্রোটন নিউট্রনের যোগফলটি হচ্ছে ভর সংখ্যা। কাজে আমরা এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর থাকবে এবং ইলেকট্রনটা বাইরে কক্ষপথে ঘুরবে। আর ইলেকট্রনের ভর অত্যন্ত কম বলেই সে বাইরে কক্ষপথে ঘুরে বেড়ায়। প্রোটনের ভর অত্যন্ত বেশি, এই জন্য সে কেন্দ্রে থাকে। এবং একটা পরমাণু যখন আয়নিত হয় তখন সে ইলেকট্রন ত্যাগ করে আয়নিত হয়, কখনো প্রোটন ত্যাগ করে না। কেননা প্রোটনের ভর অত্যন্ত বেশি, এটাকে ত্যাগ করতে পারবে না। তার ভর বেশি বলে সে পরমাণুর কেন্দ্রে অবস্থান করবে। ওকে, আমি বোর্ডে মুছে ফেললাম। আমি এবার পরবর্তী অংশে যাচ্ছি। দেখো, হয়তো তোমার মনে প্রশ্ন যাচ্ছে ইলেকট্রন, প্রোটন এর চার্জ কেমন। তো দেখো, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন তো ঋণাত্মক চার্জ যুক্ত, এই জন্য মাইনাস চিহ্ন দিব। 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ ধনাত্মক চার্জ যুক্ত, আমি বলেছিলাম, এই জন্য প্লাস দিচ্ছি। 1.6 গুণ 10⁻19 কুলম্ব। দেখো, ইলেকট্রন এবং প্রোটনের চার্জ একই, জাস্ট চিহ্ন আলাদা। ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত, বোর্ডের দিকে লক্ষ্য করো, স্পষ্ট দেখা যাচ্ছে।
ইলেকট্রনের চার্জ ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটনের চার্জ ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু মান একই। আর নিউটনে কোনো তো চার্জ নাই, আমি আগে বলেছিলাম নিউটন চার্জবিহীন। তোমরা হয়তো মনে করতেছো কুলম্ব কি? কুলম্ব আসলে কুলম্ব হচ্ছে চার্জের একক, এসআই একক। আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে চার্জের একক কুলম্ব। তো তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের চার্জ কত, আর নিউটনের তো চার্জ নাই। এটা এসআই পদ্ধতিতে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এদিকে লক্ষ্য করো, আমি ওটা এসআই পদ্ধতিতে বললাম, কিন্তু সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন তো ঋণাত্মক চার্জযুক্ত, এই জন্য নেগেটিভ দিচ্ছি, 4.8 গুণ 10⁻⁻10 ESU। প্রোটনের চার্জ প্লাস, প্রোটনের চার্জ ধনাত্মক চার্জযুক্ত, এই জন্য 4.8 গুণ 10⁻⁻10 ESU। তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে যে সিজিএস পদ্ধতিতে চার্জের একক ESU অথবা EMU। বড় দিক লক্ষ্য করো, সিজিএস পদ্ধতিতে চার্জের একক ESU অথবা EMU, কিন্তু এসআই পদ্ধতিতে, এদিকে লক্ষ্য করো, এসআই পদ্ধতিতে চার্জের একক কিন্তু কুলম্ব। সিতে আমি কুলম্ব বোঝাচ্ছি। তো ESU অনেকে জানে না যে ESU অর্থ কি। ESU আসলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর EMU এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। যদিও এই জিনিসগুলা আমি বলছি এই জন্য যে খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার, অনেক কোশ্চেনের সম্মুখীন হতে পারে, এই জন্য ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার আমি চেষ্টা করছি। তোমাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে, লক্ষ্য করো বোর্ডের দিকে, যে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সমান, একই রকম, একই সেম মান, 1.6 গুণ 10⁻⁻19, আর এখানে 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তো একই মান কেন? সেম। তোমরা মনে রাখবে এই ক্ষেত্রে যে স্বাভাবিক অবস্থায় বা যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে না বা গ্রহণ করে না, এটাকে বলা হয় স্বাভাবিক অবস্থা। বা চার্জবিহীন অবস্থায় একটা মৌলে যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটাই প্রোটন থাকে, যতটা ইলেকট্রন থাকবে ঠিক ততটাই প্রোটন থাকে। এই জন্য এটা স্বাভাবিক অবস্থায় যেহেতু যতটা ইলেকট্রন থাকবে ঠিক ততটাই প্রোটন থাকে একটা পরমাণুতে, এই জন্য ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান সবসময়, কিন্তু চিহ্ন আলাদা। আমি আগে বলেছি ইলেকট্রনের চার্জ ঋণাত্মক যুক্ত, প্রোটনের চার্জ ধনাত্মক চার্জযুক্ত। তো আমি জাস্ট এটা পরমাণু কি এটা বুঝালাম, পরমাণু কীভাবে গঠিত থাকে বা এর গঠন কেমন, এর মৌলিক কণিকা কি কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন কোথায় অবস্থান করে, কেন অবস্থান করে, এ সম্বন্ধে আমি বিস্তৃত জানালাম। এবং আরও জানালাম যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের চার্জ কত, এর মান কেমন, সেগুলো আমি লিখে দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আপাতত আমি এতটুকুই প্রথম ক্লাস নিলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা সন্তোষে তোমরা দেখবা। আর যদি কোনো ভিডিও অস্পষ্ট হয় বা লেখা বুঝতে পারছো না এমন কিছু হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে দিবে। আমি পরবর্তী ক্লাসে আরও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। আর আশা করি আমার এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আমি সামনের ক্লাসগুলো আরও সুন্দরভাবে নিতে পারবো। এখন আজকে আমি যে ক্লাসটা নিলাম খুব ছোট একটা বিষয়, যদিও হয়তো মনে করবে যে এটা কোনো বিষয়, ছোটোখাটো বিষয় আলোচনা করলো। আমি এভাবে ধীরে ধীরে সামনে আরও কঠিন বিষয়গুলো আমি আলোচনা করব। যেমন আমার সামনের ক্লাসে আমি আলোচনা করব একটা মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিভাবে বের করা যায়। এই সেকেন্ড ক্লাসে আমি এটা আমি শেখাবো তোমাদের। এবং ধীরে ধীরে আমি সামনের দিকে তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বন্ধন, মোল সংখ্যা, মোলার দ্রবণ, এত কিছু আমি হয়তো মনে নাই, এই সামনে আরও কঠিন বিষয়গুলো আমি শেখাবো। আমি চাচ্ছি যে প্রথমে তোমাদের সহজ থেকে ধীরে 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 কঠিন দিকে আমি যেতে চাই। নাহলে প্রথমে কঠিন অংশ যদি আমি পড়াই ফেলি বা লেসন দেওয়া শুরু করি, তাহলে সহজ বিষয়গুলো অনেকে যায় না, তখন কঠিন বিষয়গুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।
সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।